সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন তিনি। নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। ট্রাম্প বারবার বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন। যদিও কিভাবে কি করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি। এরপর তিনি তার সমর্থকদের জানান, তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর ব্যর্থ প্রশাসনকে সাফ করা। তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কে তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন। এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে অনুষ্ঠিত হয়। আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা। 2021 সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি। এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে। অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যে এভাবে জিতে যাব তা কেউ জানত না। এটি একটি বড় বিজয় ছিল। জনতার মাঝে থাকা অনেককে ধন্যবাদ দিয়েছেন তিনি। তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই এবং হাউস স্পিকার মাইক জনসনও ছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্প টেসলার মালিক ইলন মাস্কের কথাও বারবার উল্লেখ করেছেন। ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বাসভবনেই ছিলেন। আরও কিছু হাই প্রোফাইল সমর্থককেও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দারুণ উচ্ছ্বসিত ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হোয়াইট হাউসে ফিরে যাওয়ার জন্য তিনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন। তবে তার শপথ গ্রহণ জানুয়ারির আগে হবে না, তাই তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা জগতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত গোয়েন্দা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বাড়াবে এবং বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতায় প্রভাব ফেলতে পারে। রয়টার্সের খবরে বলা হয়েছে, তুলসী গ্যাবার্ড হাওয়াইয়ের সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং বর্তমানে রিপাবলিকানদের ঘনিষ্ঠ। গোয়েন্দা খাতে তার ব্যাপক অভিজ্ঞতার অভাব রয়েছে। রাশিয়া ও সিরিয়া সংক্রান্ত তার নীতিমালাকে নরম মনোভাব হিসেবে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে ব্যক্তিগত আনুগত্যকে প্রাধান্য দিয়ে পদের বণ্টন করা হচ্ছে বলে সমালোচকরা মনে করছেন। বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, এর মাধ্যমে আন্তর্জাতিক হুমকির একটি বিকৃত চিত্র ট্রাম্পের কাছে উপস্থাপন করা হতে পারে। এ অবস্থায় মিত্র দেশগুলো গুরুত্বপূর্ণ তথ্য বিনিময়ে সংকোচ বোধ করতে পারে। সিআইএর সাবেক কর্মকর্তা র্যান্ডাল ফিলিপস সতর্ক করেছেন, ট্রাম্পপন্থী নেতৃত্বে গোয়েন্দা সংস্থা অপব্যবহারের শঙ্কা বাড়তে পারে। গ্যাবার্ডের মনোনয়ন ঘিরে মূল উদ্বেগ তার রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত নীতির প্রতি সহানুভূতিশীল মনোভাব। ইউক্রেন সংকট ও সিরিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপের সমালোচনার জন্য তাকে ক্রেমলিনের প্রচারণার প্রতিধ্বনি বলা হচ্ছে। 2017 সালে সিরিয়ার রাশিয়া সমর্থিত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিলেন। ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তারা গ্যাবার্ডের মনোনয়ন নিয়ে সতর্ক থাকলেও দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। একজন ইউরোপীয় প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, গ্যাবার্ড রাশিয়ার ঘনিষ্ঠ হলেও আমাদের পরিস্থিতি মেনে কাজ করতে হবে। গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা প্রধানের পদে বসানোর জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন। রিপাবলিকানদের 52-48 সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তাকে নিয়ে প্রশ্ন উঠতে পারে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ পুরো বিষয়টিকে ডোনাল্ড ট্রাম্পের স্বার্থ রক্ষার পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার ঘটনায় গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। পাকিস্তানের করাচি বন্দর থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে, যা 1971 সালের পর প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। টেলিগ্রাফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ভারতের পূর্ব ও পশ্চিম অঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের সেভেন সিস্টার্স হিসেবে খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে, কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলো অবস্থিত। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বাড়াতে আগ্রহী।
আর তাদের আশা সরাসরি সামুদ্রিক পথের মাধ্যমে দুই দেশের বাণিজ্য বাড়বে। 2023 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ $800 মিলিয়ন কম ছিল। একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন, চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের প্রধান দুই বন্দর। গত 5 দশকে এখানে পাকিস্তান জায়গা পায়নি। দুই দেশের মধ্যে বাণিজ্য হতো সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে, কিন্তু এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে। সূত্রটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ভারতের 7 সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ নিয়ে আশঙ্কা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ভারত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের এ দুটি বন্দর থেকে চীনকে দূরে রেখেছিল, কিন্তু সেটি এখন আর সম্ভব হবে না, সেটি বোঝাই যাচ্ছে। তবে প্রতিবেদনটিতে বাংলাদেশের সরকারি কোনো সূত্রের কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে। বিশেষ করে বেইত লাহিয়া ও জাবালিয়া ক্যাম্প এলাকায় গত কয়েকদিন ধরে দফায় দফায় হামলা হচ্ছে ইহুদিবাদী সেনাদের ওপর। এছাড়া মধ্য গাজার নেজারিম এলাকায় হামলা হয়েছে তাদের ওপর। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা শুক্রবার খুব কাছ থেকে 3 দখলদার সেনাকে হত্যা করেছে। বেইত লাহিয়ার আব্বাস কিলানি গোল চত্বর এলাকায় এই হামলা চালানো হয়। একই এলাকায় স্নাইপারের গুলিতে হত্যা করা হয়েছে আরেক সেনাকে। এছাড়া বাহিনীটি জানিয়েছে, বেইত লাহিয়া উন্নয়ন কর্পোরেশনের কাছে তাদের যোদ্ধারা আল ইয়াসিন 105 রকেটের আঘাতে একটি মার্কাফা ট্যাঙ্ক বিধ্বস্ত করেছে। এছাড়া তাল আল ধাবাব এলাকায় আরেকটি ট্যাঙ্ক ও বুলডোজারের ওপর হামলা করা হয়। জাবালিয়া ক্যাম্পের পশ্চিম দিকের দুবাস স্ট্রিটে তৃতীয় আরেকটি মার্কাভা ট্যাঙ্কের ওপর হামলা চালিয়েছে আল কাসাম যোদ্ধারা। এই হামলা স্থানীয়ভাবে প্রস্তুতকৃত সোয়াচ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এদিন প্রতিরোধ যুদ্ধের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে 2টি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি মিলিটারি বুলডোজারের ওপর হামলার দৃশ্য রয়েছে। হামলার সাথে সাথে যুদ্ধযানগুলোতে আগুন ধরে যায়। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর জানাতে পারেনি যোদ্ধারা। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কের উপর হামলা চালিয়েছে। স্থানীয়ভাবে তৈরি থাকিভ বিস্ফোরক ব্যবহার করে ওই হামলাটি হয়েছে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায়। এছাড়া গাজার বাইরে ইসরায়েলের ফাইস সেনা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড। গাজার আল শিমা সড়কে আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা অ্যান্টি আর্মার মিসাইল ব্যবহার করে একটি ট্যাঙ্কের উপর হামলা চালিয়েছে। এছাড়া নেজারিম এলাকায় ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে মর্টার হামলা করেছে সংগঠনটি। একই দিনে নেজারিম এলাকায় একটি যৌথ অপারেশন চালিয়েছে আল কুদস ব্রিগেডস ও মুজাহিদিন ব্রিগেডস। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির যে কোনো সিদ্ধান্তে লেবাননকে সমর্থন দেবে ইরান। শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা একথা বলেছেন। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ওপর ইসরায়েলের ব্যাপক হামলার মুখে তেহরানের পক্ষ থেকে এ সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হলো। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী লারিজানি সম্প্রতি বৈরুত সফর করেন। এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাভিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। হিজবুল্লাহর পক্ষ থেকে তাকে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সমর্থন দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুক্তরাষ্ট্রের দেওয়া প্রথম লিখিত প্রস্তাব। ওই প্রস্তাবে কি আছে তার বিস্তারিত এখনও জানা যায়নি। বেরির সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেন, লেবাননের স্পিকার তাকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তিনি বাগড়া দিতে আসেননি, তিনি বরং লেবাননের সিদ্ধান্তে সমর্থন দেবেন। এদিকে লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2.25 শতাধিক লেবানিজ। বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত 59 জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 3,445 জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, গত দিনে হওয়া হামলায় আরও 182 জন আহত হয়েছেন। এতে করে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে 14,599 জনে পৌঁছেছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসিতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও কমপক্ষে 37 শিশুকে।
শুক্রবার রাতে ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শুক্রবার রাত 10:30টার দিকে ঝাঁসি মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত 10 জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এনআইসিইউতে জানালা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা রোগীদের অনেককে বাইরে বের করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনআইসিইউ হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায়। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই শিশু বিভাগের জানালা ভেঙে 37 জন শিশুকে উদ্ধার করে বাইরে বের করা হয়। ঝাঁসির জেলা প্রশাসক অবিনাশ কুমার বলেন, ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বেশিরভাগ শিশুকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত 10 জন শিশু মারা গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।